রাসেলকে ক্ষতিপূরণের 50 লাখ টাকার কিছু অংশ দিয়ে 3টার মধ্যে গ্রিন লাইনকে হাজির হতে হাইকোর্টের নির্দেশ। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা কখনো দেশের উন্নয়ন করতে পারে না বললেন প্রধানমন্ত্রী। 14 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের আইন না মানলে লাইসেন্স বাতিল ও 2 বছরের কারাদণ্ডের হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। অ্যাডকোর সাথে বৈঠকে সিদ্ধান্ত। এবং অসময়ে বৃষ্টিতে রাজধানীতে আগাম জলাবদ্ধতা, সিটি কর্পোরেশন ঢাকঢোল পেটালেও বাস্তবে কিছু দেখছেন না নগরবাসী। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে দুপুর 3টার মধ্যে ক্ষতিপূরণের কিছু টাকা পরিশোধ করে হাজির থাকতে গ্রিন লাইন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। 3টায় ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ দেবেন আদালত। সকালে ক্ষতিপূরণের অগ্রগতির বিষয়ে শুনানির সময় বিচারপতি FRN নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ গ্রিন লাইনের মালিককে মৌখিক এই আদেশ দেন। আদালতের আদেশের পরেও প্রাইভেট কার চালককে ক্ষতিপূরণের টাকা না দেওয়ার আইনজীবীকে ভৎসনা করেন আদালত। গত 4 এপ্রিল আদালত বলেছিলেন 10 এপ্রিলের মধ্যেই রাসেলকে ক্ষতিপূরণের টাকা না দিলে 11 এপ্রিল থেকে গ্রিন লাইন বাসের টিকিট বিক্রি বন্ধ থাকবে। এর আগে গত 31শে মার্চ রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এক মাসের সময় নেওয়ার জন্য, বাট আদালত সেই সময়টা দেয়নি, না দিয়ে বলছে যে 2টা বা 3টার মধ্যে আপনারা যেটাই কিছু কম্পেনসেশন দিয়ে এসে তারপরে টাইম চাবেন, তারপরে আমরা বিবেচনা করব টাইমটা দেওয়া যাবে কিনা। আগুনে ঝলসে দেয়া ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। নুসরাতের শারীরিক অবস্থা নিয়ে সার্বক্ষণিক সিঙ্গাপুরের ডাক্তারদের সাথে যোগাযোগ চলছে। সকালে ব্রিফিংয়ে এসব কথা জানান শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। গতকাল লাইফ সাপোর্টে থাকা নুসরাতের শ্বাসনালীতে অস্ত্রোপচার করা হয়। কষ্ট করে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নুসরাতের শারীরিক অবস্থা নিয়ে আমরা আজকের যে স্ট্যাটাস সেটা তাদেরকে জানানোর জন্য তা আমরা সকালে তার সমস্ত শারীরিক অবস্থা, তার রিপোর্ট সবকিছু সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছি এবং তারা সেটা পেয়েছে, সেটা তারা একটু আগে আমাদেরকে কনফার্ম করছে। তো আমরা সিঙ্গাপুর থেকে যে খবরটা তারা দিল যে তারা ওইখানে তাদের নিজস্ব একটা এই কাগজপত্র নিয়ে মিটিংয়ে বসছে। তারা অ্যানেস্থেশিয়া, তারপরে ICU এবং কিডনি সবাই মিলে, এবং তারা ঘণ্টাখানেক পরে আমাদের সঙ্গে আবার কথা বলবে। তবে সার্বিক অবস্থায় তার শারীরিক অবস্থা আগের মতোই, তার ডিটোরিয়েটও করে নেই, খারাপও হয় নাই, বেশি উন্নতিও হয় নাই, আগে যা ছিল সেরকমই আছে। যুদ্ধাপরাধী, সন্ত্রাস, জঙ্গিবাদ লালন পালনকারী দেশের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক প্রযুক্তি, জ্ঞান ও গবেষণায় টেকসই উন্নয়ন নিশ্চিতে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি। যুগের সাথে তাল মেলাতে গবেষণার পরিধি বাড়াতে গবেষকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বঙ্গবন্ধু ফেলোশিপ, NST ফেলোশিপ ও গবেষণা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে, গবেষণাগার ও ইনস্টিটিউটে গবেষণা ও উচ্চশিক্ষা অর্জন করে জাতীয় পর্যায়ে যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরি করতে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। প্রধান অতিথির বক্তব্যে উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি খাত সহ সকল ক্ষেত্রে গবেষণা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। নতুন বিনিয়োগের জন্য জায়গা তৈরি করতে গবেষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2010 থেকে 2017 মেয়াদে প্রকল্পটিতে 85,95,50,000 টাকার ফেলোশিপ দেওয়া হয়। আগামী 5 বছরে আরও 250 গবেষককে ফেলোশিপ দেওয়ার লক্ষ্যে এবারের 50 জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। NST-তে 22,855 জনকেও ফেলোশিপ দেন বঙ্গবন্ধু কন্যা। এখন পর্যন্ত 16,500-এরও বেশি শিক্ষার্থী, গবেষক এই ফেলোশিপ পান।
যে আমাদের দেশে গবেষণার জন্য কোনো বরাদ্দ দেওয়া হতো না, গবেষণার জন্য কোনো বিশেষ সহযোগিতা ছিল না, বা গবেষণাকে কোনো গুরুত্বই দেওয়া হতো না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের মানে সচরাচর নিয়মিত শিক্ষার ক্ষেত্রে যেটুকু যা গবেষণা করার সেটুকুই করতো, কিন্তু এর জন্য যে বিশেষভাবে একটা প্রণোদনা দেওয়া প্রয়োজন এবং গবেষণার জন্য যে আলাদা একটা মানে বরাদ্দ থাকা প্রয়োজন এবং গবেষণার সুযোগের সৃষ্টি করে দেওয়া প্রয়োজন, এই কথাটাই তাদের মাথায় কখনো ঢোকে নাই। আমি প্রথমে সরকার এসে এই কথা জেনে প্রথমে একটা থোক বরাদ্দ আমরা সুনির্দিষ্ট করে দিলাম। তুরাগ নদীর দিয়াবাড়ি এলাকায় অবৈধ স্থাপনা বা দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরাফাতুর রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরাফাত, এখন পর্যন্ত কতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং সেখানকার পরিস্থিতি এখন কি? আসলে আমরা এই লাইভে আপনাদের একটি দস্যুতার অর্থাৎ নদী দখলে নদী দস্যুদের একটি জলজনিত প্রমাণ এবং তারা কত ভয়ঙ্কর সেই একটি প্রমাণ আপনাদের দেব। আমি আমার পিছনে যে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তুরাগ নদী, সেটি আসলে একটি খালে পরিণত হয়েছে, সেটি একটি দস্যুতার একটি প্রমাণ আপনাদের দেব। এই তুরাগ নদী কতটুকু সেই প্রমাণের জন্য সরকারের পক্ষ থেকে আপনি জানেন যে সীমানা পিলার দেওয়া হয়েছিল। এই একটি সীমানা পিলার আপনাদের দেখাতে চাই। এইটি হচ্ছে সীমানা পিলারটি দেওয়া হয়েছিল, এটি হচ্ছে একটি সীমানা পিলার যেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে যখন অভিযান চলছিল তখন আমরা জানতে পারি যে এই পিলারগুলো কিন্তু আসলে সরকারের দেওয়া সীমানা পিলারগুলো না, এই পিলারগুলা এই দস্যুরা এই পিলারগুলা দিয়েছেন, অর্থাৎ মূল জায়গা যেখানে পিলার ছিল সেই জায়গাটা এখান থেকে আরও অন্তত 100 ফিট ওইদিকে ছিল। সেই 100 ফিট ওই দিক থেকে পিলারগুলোকে এদিকে এনে ওরা রাতের অন্ধকারে এই পিলারগুলো দেওয়া হয়েছিল, অন্তত 100 ফিট জায়গা এখানে নদীকে ছোট করে একটি সাইডেই এই দখলগুলো করা হয়েছিল। সেই বিষয়ে কথা বলার জন্য বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক নূর হোসেন আমাদের কাছে আছেন। উনি নিজেই এই এলাকার পিলারগুলো দিয়েছিলেন, উনি আমাদের সরাসরি বলবেন যে আসলে এই দস্যুরা কীভাবে এই দখলটি করেছে, আপনাদের যদি বলেন। ধন্যবাদ। তুরাগ নদীর তীরভূমিতে সীমানা পিলারগুলো যৌথ সার্ভের মাধ্যমে জিপিএসের মাধ্যমে সীমানা পিলারগুলো স্থাপনা করা হয়েছে, কিন্তু ভূমিদস্যু এখানকার অ্যাগ্রোভিটা নামক প্রতিষ্ঠান এই সীমানা পিলারগুলো রাতের অন্ধকারে 100 থেকে 200 ফিট নিচে নামিয়ে নদীর নিচে নামিয়ে তারা স্থাপন করে এবং বালি মাটি দ্বারা ভরাট করে অবৈধভাবে তারা এখানে বিভিন্ন গাছপালা বৃক্ষরোপণ করেন, স্থাপনা তৈরি করেছেন। সেই জন্য আমরা জিপিএসের মাধ্যমে আজকে এই সীমানা পিলারটি নির্ধারণ করে যেখান পর্যন্ত ছিল সেখান পর্যন্ত আমরা এই অবৈধ স্থাপনা এবং ভরাট অপারেশন করা হচ্ছে। জি, আর আজকে আপনারা কত টাকার নিলামে নিয়েছেন? তুরাগ নদীর তীরভূমিতে সাধারণত ভরাটটা বেশি হয়েছে। আজকে আমরা মাটি বালি প্রায় 20 লক্ষ টাকার মতন নিলাম প্রদান করা হয়েছে। গতকাল 1,18,80,000 টাকার নিলাম প্রদান করা হয়েছে। জি, ধন্যবাদ। তো এই ছিল আজকে নদী দখলমুক্ত করার অভিযানের 3য় পর্যায়ের 2য় দিনের সর্বশেষ। আরাফাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর দিয়াবাড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর 2 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দুপুরে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফ উদ্দিন এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুর অপর 2 জন হলেন ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন ও সহপাঠী আরিফুল ইসলাম। এর আগে তাদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে সোনাগাজী থানা পুলিশ। হত্যা চেষ্টা মামলায় এ পর্যন্ত 9 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সোনাগাজী মডেল থানার মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে স্থানান্তর করা হয়েছে।
বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের আইন না মানলে লাইসেন্স বাতিল, 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড সহ কঠোর আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন এডকোর সাথে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী। 1 বছরের মধ্যে কেবল অপারেটিং সিস্টেম ডিজিটাল করার পরামর্শ দিয়েছে এডকো। বৈঠকের শুরুতে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে জোরালো আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এডকো নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যম বিদেশি চ্যানেলের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে আইন লঙ্ঘন করে, এটি দীর্ঘ 13 বছর ধরে হয়ে এসছে। যারা ডাউনলিংকের লাইসেন্স পেয়েছেন তারা ইতিপূর্বে কখনো নোটিশ পাননি। এই প্রথম আমরা 1 এপ্রিল তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। বিদেশি চ্যানেলে শুধুমাত্র বাংলাদেশি বিজ্ঞাপন নয়, আইন অনুযায়ী কোনো ধরনের বিজ্ঞাপন দেখাতে পারে না। আমি সাংবাদিক বন্ধুদের এই বিষয়টি সঠিকভাবে উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাই, কারণ আমি দেখেছি অতীতে কোনো কোনো সংবাদ মাধ্যমে বলা হয়েছে দেশি বিজ্ঞাপন। আইন অনুযায়ী দেশি নয়, কোনো ধরনের বিজ্ঞাপনেই তারা প্রদর্শন করতে পারে না। অসময়ে বৃষ্টিতে রাজধানীতে দেখা দিয়েছে আগাম জলাবদ্ধতা নিরসন নিয়ে সরকার ঢাকঢোল পেটালেও বাস্তবে তেমন কিছুই দেখছে না নগরবিদরা। যদিও বর্ষা আসার আগেই নর্দমা পরিষ্কার সহ খাল উদ্ধারে নামার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর এই মাসের মধ্যে 292 কিলোমিটার ড্রেন পরিষ্কারের কাজ শেষ হবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈশাখ মাস আসতে এখনো আরো কয়েকদিন বাকি, অথচ এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টি, কখনো অঝোর ধারায়, কখনো বা ঝিরিঝিরি। অসময়ের এমন বৃষ্টি যেন আগাম জলাবদ্ধতার পূর্বাভাস। তাই আসছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সহনীয় মাত্রায় রাখতে রাস্তা সংস্কার, বড় পাইপ বসানো সহ ড্রেন পরিষ্কারের কাজ করছে ঢাকা ওয়াসা ও 2 সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে হাতির ঝিলের কাছে নিউ স্কটনের দিলু রোডের জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করতে কাজ করছে 2 সংস্থা। কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ কমানোর দাবি জানালেন স্থানীয়রা। গাড়ি ঘোড়া সবাই বের করতে পারছে না, বাচ্চাদের স্কুল যাওয়া আসার সমস্যা। এর মধ্যে যদি ঝড় বৃষ্টির সময় বুঝছেন, ঝড় বৃষ্টি হলে তো আসলে প্রচণ্ড আমাদের দুর্ভোগটা সীমাটা খুব চরমে পৌঁছে আর কি। এদিকে বর্ষাকে সামনে রেখে ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করার কথা জানালেন এই ওয়ার্ড কাউন্সিলর। 15-20 দিন আগে থেকেই আমরা এই ড্রেন যেগুলো আছে এগুলো রীতিমতো পরিষ্কার করতেছি। তো আগে যে ময়লা ডাম্প রেখে দিত রাস্তার পাড়ে, এটা আমরা আর রাখতেছি না। এটার সাথে সাথে পানিটা ঝরে যাওয়া মাত্রই আমরা এটা গাড়িতে শিফট করছি। যদিও এগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা হিসেবে মনে করেন না এই নগর পরিকল্পনাবিদ। সরকার তো আসলে গত কয়েক বছর ধরেই বর্ষা নিয়ে বা আমাদের যে জলদুর্ভোগ নিয়ে তাদের প্রস্তুতির কথা বলছে এবং সেই অনুযায়ী বরাদ্দ দিয়েছে, কিন্তু বাস্তব হচ্ছে যে সেই অনুযায়ী কিন্তু তেমন কোনো কাজ সেই মোটা স্কেলে হয়নি। এবং যার ফলশ্রুতিতে এই বর্ষাতেও যে আমরা সাধারণ নাগরিকরা যে জলজট বা জনদুর্ভোগ থেকে রক্ষা পাবো, সেরকম কিন্তু বড় ধরনের আসার কোনো সুযোগ নেই। এদিকে সমস্যা সমাধানে ড্রেন পরিষ্কার করা সহ শিগগির খাল উদ্ধারে নামার কথা জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। মিরপুর থেকে যা কালশির দিকে আসছে আমরা দেখেছি যে কি অসহনীয় অবস্থায়। ওখানে একটা সাংবাদিক খাল আছে, একটা রামচন্দ্রপুর কিছু খাল আছে এবং আশেপাশে যে খালগুলো আছে, 2 থেকে 3 দিনের ভিতরে আমি ইমিডিয়েটলি অ্যাকশন নিব। কে করবে না করবে এটা পরে ভাববার বিষয়, কোনখান থেকে বাজেট পাবো কি না পাবো পরে ভাববার বিষয়। সংশ্লিষ্ট সবাইকে রিকোয়েস্ট করব জনগণের ভোগান্তি যেন না হয়। আর চলতি মাসের মধ্যে দক্ষিণ সিটির সব ড্রেন পরিষ্কারের কাজ শেষ করার কথা জানালেন মেয়র। আমাদের নিয়মিত কার্যক্রম হিসেবে আমাদের প্রায় 292 কিলোমিটার আমাদের ড্রেন রয়েছে। সেই ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবার কার্যক্রম চলমান রয়েছে। আমরা এই এপ্রিল মাসের শেষ নাগাদ এই ড্রেনগুলোকে পরিষ্কার করতে সক্ষম হব। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। সম্প্রতি মিয়ানমার সরকার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে নিজেদের মাতৃত্বে তাদের দাবি করায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। দীর্ঘ 22 বছর পর নিরাপত্তায় ফের বিজিবি মোতায়েন করায় খুশি স্থানীয়রা। এদিকে বিজেপি বলছে পর্যটক নিরাপত্তা আর মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশে বিরাট ভূমিকা রাখবে এই উদ্যোগ। টেকনাফ থেকে শাহিন শাহর তথ্য ও চিত্র আরো জানাচ্ছেন অভি ইসলাম।
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে সম্প্রতি নিজেদের মানচিত্রের অংশ হিসেবে প্রকাশ করেছে মিয়ানমার। বাংলাদেশ এ ঘটনার প্রতিবাদের পাশাপাশি মোতায়েন করেছে বিজিবি। যে কোনো আগ্রাসন থেকে প্রবাল দ্বীপটিকে রক্ষায় সরকারের এই উদ্যোগকে সময়োচিত বলে মনে করছেন স্থানীয়রা। একটা সিদ্ধান্ত উপনীত করে সেন্ট মার্টিন দ্বীপে আবার বিজিবি উপস্থিত করার যে একটা উদ্যোগ নিয়েছে, ওটার জন্য আমাদের 100 আমরা খুশি। 22 বছর যাবৎ সেন্ট মার্টিনের কোনো ধরনের আপনার প্রশাসন ছিল, অবশ্য বেরিয়ার ছিল না। সেন্ট মার্টিনকে মিয়ানমারের নিজেদের মানচিত্রে দেখানোর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা বিশিষ্টজনদের। ইয়াবা ব্যবসা এবং বার্মাইয়া যে এখানে ঢুকতেছে, এই বার্মাইয়া যে তাদের রোধ করা যাবে, ইয়াবা ব্যবসা রোধ করা সম্ভব হবে। সীমা দাবি করেছে, কিন্তু এখানে বিজেপি মোতায়েন করার কারণে বাংলাদেশ অনেকটা রক্ষিত এবং মাদক সহ অন্যান্য বিষয়ে এখানে আইন শৃঙ্খলাও রক্ষিত হবে। তবে যে কোনো ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে প্রস্তুত রয়েছে বিজিবি। কোনো মায়ানমারের পক্ষ থেকে আমাদের উপরে কোনো চাপ নেই, কোনো নিরাপত্তা হুমকি নেই। আমরা মনে করেছি যে বাংলাদেশের সর্বদক্ষিণের একটি দ্বীপ এবং এটা যেহেতু সীমান্তবর্তী একটা দ্বীপ, সো দ্বীপের নিরাপত্তা রক্ষা করা, সীমান্ত রক্ষা করা এবং অন্যান্য বিষয়গুলোকে মাথায় রেখেই বিজিবি এখানে মোতায়েনে গিয়েছে। এরই মধ্যে সেন্ট মার্টিনে টহল শুরু করেছে বিজিবি, পাশাপাশি চলছে ক্যাম্প স্থাপনের প্রক্রিয়াও। অভি ইসলাম, টিভি। ৭১ মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এবং সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিলের বিষয়ে শুনানি শুরু হবে আগামী 18 জুন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সর্বশেষ 2016 সালের 8 মার্চ মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণার পর 2017 সালের 12 আগস্ট আপিল বিভাগের কার্যতালিকায় আজহারুল ও কায়সারের আবেদন দুটি শুনানির জন্য ওঠে। তবে কার্যতালিকায় অনেক পেছনে থাকায় আবেদন দুটির ওপর শুনানি সম্ভব হয়নি। ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে স্বপ্নের পদ্মা সেতু। আজ সেতুতে বসানো হলো 10ম স্প্যানটি। সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সেতুর মাওয়া প্রান্তের 13 ও 14 নম্বর পিলারের দিকে রওনা হয় স্প্যানটি। 150 মিটার দীর্ঘ ও 3140 টন ওজনের স্প্যানটিকে টেনে নিয়ে আসতে ব্যবহার করা হচ্ছে শক্তিশালী একটি ক্রেন। স্প্যানটি বসার পর সেতুর মোট দৃশ্যমান হল 1.5 কিলোমিটার এলাকা। দর্শক, এই মুহূর্তে মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে আছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিমুল, স্প্যান বসানোর কাজ তো চলছে, কখন নাগাদ এটা শেষ হতে পারে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আমি শুনতে পাচ্ছি সেতুর আজকে 10ম স্প্যান বসলো বেলা 12টা। জাজিয়া প্রান্তে বসেছে 9ম স্প্যান। জাজিয়া প্রান্তে দৃশ্যমান হলো 1200 মিটার এবং আমাদের এই মাওয়া প্রান্তে একটি অস্থায়ী স্প্যানের মাধ্যমে আপনার 4-5 নম্বরের যে আপনার পিলার রয়েছে সেই পিলারটিতে বসানো হয়েছে একটি অস্থায়ী স্প্যান। সেই স্প্যানটিকে মিলে আমাদের এই মাওয়া প্রান্ত দৃশ্যমান হলো প্রায় 300 মিটার। সর্বসাকুল্যে আমাদের প্রায় 1.5 কিলোমিটার দৃশ্যমান হলো। এই পদ্মা সেতুতে আপনার যে কাজ চলছে খুবই চলছে। এই পদ্মা সেতুর মধ্য দিয়ে আমরা জানি যে আমাদের অলরেডি 42টি পিলারের মধ্যে প্রায় 23টি পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে। এই কাজের ধারাবাহিকতা আজকে স্প্যানটি বসলো। এই পড়ার মধ্য দিয়ে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে একটা আপনার আনন্দ বিরাজ করছে। তাদের স্বপ্ন যে দীর্ঘদিন পরে হলো যে আমাদের বর্তমান সরকারের মাধ্যমে যে কাজটি শুরু করেছে সে কাজটি সমাপ্ত হতে যাচ্ছে এবং এই 10ম স্প্যানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্প্যানটি কিছুক্ষণ আগে আপনার প্রায় 30 মিনিট আগে তার যে ফিনিশিং কাজ শেষ হলো। এই ফিনিশিং কাজ শেষ করে যে আপনার ভারী ক্রেনটি আছে বহনকারী স্প্যান যে বহনকারী সেই ক্রেনটি আপনার এই মাত্র চলে গেল। এর আগে আপনার 22 মিনিটে আপনার ট্রেনে করে এই স্প্যানটিকে নিয়ে আসা হয় আপনার এই পিলারের সামনে। এই পিলারের সামনে আনার পর থেকে প্রায় কিছুটা সময় বেশি লেগেছে। তার কারণ হচ্ছিল যে আমাদের যে ট্রেনটিকে আপনার নোঙ্গর করতে হয় যে সময়ের মধ্য দিয়ে, সেই সময়ের মধ্য দিয়ে সেটা করতে পারেনি, কিছুটা বিলম্বিত হয়েছে। তবে তারা বলছে যে এই মাসের মধ্যেই হয়তো ওই আরেকটি পিলার আপনার যে স্প্যান বসবে সেটা হচ্ছে 33 ও 34 নম্বর পিলারের মধ্যে। এই
শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30টার ক্লাস পরীক্ষা বর্জন করে একাডেমিক ভবনের মূল গেটে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। আন্দোলনকারীরা জানান, উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। এদিকে অবরোধের ফলে বরিশাল থেকে পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। স্যামসাং বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর লাবিব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এক্সেল টেলিকম লিমিটেড মাসিক বিক্রয় 100 কোটি টাকা অতিক্রম করেছে। এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে কোম্পানির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এই সফলতার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধন্যবাদ জানান বক্তারা। অনুষ্ঠানে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সিআইপি ও স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাওয়াং ইউন উপস্থিত ছিলেন। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশের জয়জয়কার। অপ্রতিরোধ্য মেয়েরা এনে দিচ্ছেন একের পর এক শিরোপা। সাফল্য এনে দেওয়া নারী ফুটবলারদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের 5ম পর্বে আজ থাকছে ডিফেন্ডার শিউলি আজিমের কথা, জানাচ্ছেন মমিন রোহন। ক্যামেরায় ছিলেন নিহান নন্দী। বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের দামামা বাজছে। ঘরের মাঠে প্রথম এত বড় আয়োজন মেয়েদের। ধারাবাহিক সাফল্য প্রত্যাশা বাড়িয়েছে দর্শকদের। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আখি, মনিকা, শামসুন্নাহার, সঞ্জিদারাও। নিজেদের সানিয়ে নিতে চলছে 2 বেলা কঠোর অনুশীলন। টুর্নামেন্টে শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও প্রথম আসরের শিরোপাটা ঘরে তুলতে চান শিউলি আজিম। এটা আমাদের দেশের মাটিতে খেলা, যেহেতু সেক্ষেত্রে আমাদের চেষ্টা অবশ্যই থাকবে যে ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি রাখার। এই জন্য আমরা হার্ড ওয়ার্ক করতেছি। এখন বঙ্গমাতা স্কুল ফুটবলের আবিষ্কার শিউলি থেমে থাকতে চান না এখানেই। সব ছাপিয়ে তার দৃষ্টি ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপে। কিন্তু আমাদের সিনিয়র টিমে এখন পর্যন্ত আমাদের রেজাল্ট আসে না, কারণ আমাদের সিনিয়ররা পুরা অনেকেরই বিয়ে হয়ে গেছে, অনেকে খেলা ছাইড়া দিছে, তো ওনারা এইভাবে জোরে পড়ে গেছে। তো আমরা চাই যে আমাদের সিনিয়র টিমও একটা ভালো রেজাল্ট আনার জন্য আমরা এই হার্ড ওয়ার্ক করতেছি। ইচ্ছা যে আমাদের বাংলাদেশ টিম একদিন ওয়ার্ল্ড কাপে যাবে। এমন প্রতিভা থাকা সত্ত্বেও ময়মনসিংহের প্রত্যন্ত কলসিন্দুরের মেয়েটির এক সময় ধারণাই ছিল না যে ফুটবলার হয়েও জীবনে সফল হওয়া যায়। এত কিছু বুঝতাম না যে ফুটবলে এত বড় কিছু বা এত বড় পর্যায়ে যাওয়া যায়। প্রথম যখন পড়াশোনা শুরু করছি, ভাবছি যে একটা স্কুলের টিচার হব বা বড় শুধু পড়াশোনাই করবো। তখন খেলার প্রতি এতটাই ছিল না, যেটা এখন আমার একজন ভালো ফুটবলার হওয়ার ইচ্ছা আছে, তখন ওইটা ছিল না আমার মধ্যে। তখন শুধু ভালো লাগতো, খেলতাম। পরিবারের উৎসাহ আর সামান্য সহযোগিতা পেলে শিউলি আজিমের মতো অনেক প্রতিভাই উঠে আসবে বলে বিশ্বাস ফুটবল সংগঠকদের। প্রথম তো খেলতে চায় না, কারণ এটা ছেলেদের খেলা। তখন আমাদের স্যার বলছে যে এখন শুধু ছেলেরা না, ছেলে মেয়ে উভয় দুই মানে নারীরাও এখন পারে। তখন স্যার আমাদেরকে ক্লাস থেকে বের করছে। মমিন রোহন, RTV, ঢাকা। তখন আমাদের কয়েকজন শেষ করব দুপুরের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রাসেলকে ক্ষতিপূরণের 50 লাখ টাকার কিছু অংশ দিয়ে 3টার মধ্যে গ্রিন লাইনকে হাজির হতে হাইকোর্টের নির্দেশ। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা কখনো দেশের উন্নয়ন করতে পারে না বললেন প্রধানমন্ত্রী। 14 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের আইন না মানলে লাইসেন্স বাতিল ও 2 বছরের কারাদণ্ডের হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। অ্যাডকোর সাথে বৈঠকে সিদ্ধান্ত। এবং অসময়ের বৃষ্টিতে রাজধানীতে আগাম জলাবদ্ধতা। সিটি কর্পোরেশন ঢাকঢোল পেটালেও বাস্তবে কিছু দেখছেন না নগরবাসী। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। ধন্যবাদ সবাইকে।